সময় তখন রাত 1:30। এয়ার ট্রান্সার ফ্লাইট 236 ঘুটঘুটে অন্ধকারের মধ্য দিয়ে আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে টর্নেডো থেকে লিসবনের দিকে যাচ্ছিল। প্লেনটি টেক অফের পর 4 ঘন্টার থেকেও বেশি সময় কেটে গিয়েছিল। এমনকি সেই সময় পর্যন্ত প্লেনের সবকিছুই স্বাভাবিক ছিল। কিন্তু এরই মধ্যে হঠাৎ করে ককপিটে বসে থাকা পাইলটটির সামনে একটি ওয়ার্নিং আসে, গায়ের লোম দাঁড় করিয়ে দেওয়ার মতন একটা ওয়ার্নিং। আর এই ওয়ার্নিংটি ছিল প্লেনের জ্বালানি শেষ হওয়ার। সমুদ্রের মাঝখানে 39,000 ফিট উচ্চতায় বাতাসে ফ্লাইট 236 এর জ্বালানি শেষ হয়ে গিয়েছিল। জ্বালানি শেষ হয়ে যাওয়া দেখে পাইলটরা হতবাক হয়ে গিয়েছিল, কারণ তারা তখন আটলান্টিক মহাসাগরের মাঝখানে ছিল এবং দূর দূরান্ত পর্যন্ত মাটির কোনো চিহ্নই ছিল না। অর্থাৎ এখন পাইলটদের সামনে কেবলমাত্র একটাই অপশন ছিল, আর তা হলো বিমানে বসে থাকা 293 জন যাত্রী নিয়ে আটলান্টিক মহাসাগরে ডুবে প্রাণ দেওয়া, যা প্রায় নিশ্চিতই ছিল। কিন্তু এরই মধ্যে বিমানটির সাথে হঠাৎ করে এমন কিছু ঘটে যা প্রায় অবাক করার মতন ছিল। তো কি এমন ঘটেছিল সমুদ্রের মাঝখানে বাতাসে 39,000 ফুট উচ্চতায় এয়ার ট্রান্সার ফ্লাইট 236 এর সাথে, সেটাই জানতে চলেছেন আজকের ভিডিওতে। তো স্বাগতম আপনাদের মায়াবিন্দুর আরও একটি নতুন ভিডিওতে। এই গল্পটা শুরু হয় কানাডার টরন্টো পিয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে। 23 আগস্ট 2001 সালে স্থানীয় সময় অনুসারে রাত 8:52 এয়ার ট্রান্সার এয়ারলাইনের এয়ারবাস কানাডার টরন্টো থেকে পর্তুগালের লিসবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এটি একটি 7 ঘন্টার দীর্ঘ নন স্টপ ফ্লাইট ছিল, যেটিতে 293 জন প্যাসেঞ্জার, 2 জন পাইলট এবং 13 জন ক্রু সদস্য ছিল। টেক অফের আগে বিমানটিতে প্রায় 46.9 মেট্রিক টন জ্বালানি ভর্তি করা হয়েছিল, যেটা কিনা প্রয়োজনের থেকেও 4.5 টন বেশি ছিল। প্লেনটি চালাচ্ছিলেন 48 বছর বয়সী পাইলট রবার্ট পিসে এবং 28 বছর বয়সী ফার্স্ট অফিসার ডার্ক ডি এগার। ক্যাপ্টেন পিসের প্রায় 16,800 ঘন্টা বিমান চালানোর অভিজ্ঞতা ছিল, যার মধ্যে 796 ঘন্টা তিনি এয়ারবাস A330তেই কাটিয়েছেন। অন্যদিকে ফার্স্ট অফিসার ডিয়েগারের প্রায় 4,800 ঘন্টা বিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে, যার মধ্যে 386 ঘন্টা তিনি এয়ারবাস A13 চালিয়েছেন। অর্থাৎ এই দুই পাইলটই খুব অভিজ্ঞ ছিলেন। যাত্রীদের বোর্ডিংয়ের পর স্থানীয় সময় অনুযায়ী রাত 8:52 প্লেনটি টেক অফ করেন এবং মাত্র কয়েক মিনিটের মধ্যেই প্লেনটি বাতাসে 39,000 ফিট উপরে পৌঁছে যায়, যা এটির ক্রুজিং অ্যাটিটিউড ছিল। উড্ডয়নের পর প্লেনটি সোজা আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে একেবারে লিসবনেই অবতরণ করতে যাচ্ছিল। আর সেই সময় পর্যন্ত বিমানে সবকিছুই স্বাভাবিক ছিল। রাত হওয়ার কারণেই অধিকাংশ যাত্রী তখন ঘুমিয়ে পড়েছিলেন। ক্রু সদস্য এবং পাইলটদেরও তখন বিশেষ কোনো কাজ ছিল না। আর দেখতে দেখতে এভাবেই 4 ঘন্টা কেটে যায়। প্লেনটি এখন আটলান্টিক মহাসাগরের প্রায় মাঝামাঝি ছিল। এরই মধ্যে হঠাৎ করে রাত 1:03 রবার্ট পিসে ককপিটে একটি অস্বাভাবিক রিডিং নোটিস করেন। কিছু সময় পরে একটা এররও শো করা শুরু করে। সেই এররটি ছিল হাই অয়েল প্রেশার, লো অয়েল কোয়ান্টিটি এবং লো অয়েল টেম্পারেচারের। আসলে এই রকম দীর্ঘ নন স্টপ ফ্লাইটে এই রকম ছোটখাটো এরর আসা নর্মাল ছিল। এমন পরিস্থিতিতে পাইলটরা নিজেরাই বা ক্রু মেম্বারের সাহায্যে ককপিটে বসে থেকেই সেগুলো ঠিক করে দিতেন। কিন্তু এয়ার ট্রান্সার এয়ারলাইনের এই ফ্লাইটে যে এররটি দেখা যাচ্ছিল সেটি স্বাভাবিক ছিল না। ক্যাপ্টেন এবং ফার্স্ট অফিসার উভয়েরই এয়ারবাস A330-র ভরপুর অভিজ্ঞতা ছিল, কিন্তু তারা তাদের পুরো ক্যারিয়ারে এই রকম এরর আগে কখনো দেখেননি, যার কারণে তারা দুইজনেই কনফিউজড হয়ে গিয়েছিলেন যে এই এররটি আসলে কিসের ছিল। কোনো রকম উপায় না দেখে তারা ফ্লাইট ম্যানুয়াল খুলে এই এররটি সম্পর্কে জানার চেষ্টা করেন, কিন্তু ফ্লাইট ম্যানুয়ালেও এই বিষয়ে কোনো তথ্য ছিল না। এখন যদি পাইলটরা চাইতেন তাহলে এই এররটি ইগনোরও করতে পারতেন, কিন্তু এটা স্পষ্ট যে কোনো পাইলট যাত্রীভর্তি ফ্লাইট নিয়ে সমুদ্রের মাঝখানে কোনো রকম ঝুঁকি নিতে চাইবেন না। যার কারণে ক্যাপ্টেন পিসে এই এররটি সম্পর্কে জানতে এয়ার ট্রান্সারের মেইনটেনেন্স কন্ট্রোল রুমে যোগাযোগ করেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো প্লেনের মেইনটেনেন্সরাও এই এরর সম্পর্কে কিছুই জানতো না। তবে মেইনটেনেন্স টিম পাইলটদের পরামর্শ অবশ্যই দিয়েছিল তারা যেন লাগাতার ওই এররটির উপর নজর রাখে আর যত দ্রুত সম্ভব তারা যেন ওই এররটি সম্পর্কে জানার চেষ্টা করে। এরপর অনেক সময় পেরিয়ে যায় এবং পাইলটরাও এখন এটা বিশ্বাস করে রিল্যাক্স হয়ে যান যে এই এররটি হয়তো কোনো ফল্টি সেন্সরের কারণে এসেছে, যা খুবই স্বাভাবিক ছিল। কিন্তু এই ঘটনার ঠিক 30 মিনিট পর রাত 1:36
পাইলটদের সামনে আর একটা ওয়ার্নিং আসে। আর এই ওয়ার্নিংটি ছিল ফুয়েল ইমব্যালেন্সের। আসলে প্রতিটি প্লেনে উভয় উইংসে জ্বালানি সমানভাবে ভাগ করা থাকে, তবে কখনো কখনো একটা উইংয়ে জ্বালানি কম বেশি হয়ে যায়, তাই তখন ককপিটে জ্বালানির ইমব্যালেন্স হওয়ার ওয়ার্নিং আসতে শুরু করে। তবে এই সমস্যাটি দেখে পাইলটরা খুব একটা চিন্তিত হন না, কেননা এই সমস্যাটি পাইলটেরা ককপিটে বসে থেকেই ঠিক করতে পারতেন। আর পাইলটরা ঠিক তাই করেছিলেন। প্লেনের রাইট উইংয়ে ফুয়েল কম ছিল, তাই তারা লেফট উইং থেকে রাইট উইংয়ে ফুয়েল ট্রান্সফার করেন এবং কোনোভাবে তারা এই সমস্যাটিকে দূর করে। কিন্তু তারা জানতেন না ফুয়েল ট্রান্সফার করতে গিয়ে তারা এমন কিছু করে ফেলেছেন যেটা কিনা তাদের জন্য একটা বড় বিপদ ডেকে আনতে চলেছে। এই ফুয়েল ট্রান্সফারের পরপরই এমন একটা সমস্যা শুরু হয় যা পাইলটদের হতভম্ব করে দেয়। আসলে ফুয়েল ট্রান্সফারের পর প্লেনের 2 নাম্বার ইঞ্জিনে অয়েল টেম্পারেচার কমতে শুরু করে আর অয়েল প্রেসার বাড়তে শুরু করে। পাইলটেরা এখন বিষয়টির গুরুত্ব বুঝতে পেরে একটু সিরিয়াস হয়ে যান, কেননা প্লেনটি তখন আটলান্টিক মহাসাগরের একদম মাঝখানেই ছিল আর দূর দূরান্ত পর্যন্ত মাটির কোনো চিহ্নই ছিল না, যার কারণে পাইলটেরা খুবই ঘাবড়ে যান এবং প্লেনটি ল্যান্ড করানোর জন্য এয়ারপোর্ট খুঁজতে শুরু করেন। সব থেকে কাছে যে এয়ারপোর্টটি ছিল সেটি ছিল পর্তুগালের অ্যাজোরেস দ্বীপে অবস্থিত লাজেস এয়ারবেস। পাইলটেরা অবিলম্বে এয়ারপোর্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন এবং ইমার্জেন্সি ল্যান্ডিং এর অনুমতি চান। আর কিছুক্ষণ পর তারা অনুমতি পেয়েও যান। এরপর তারা আর দেরি না করে দ্রুতই বিমানটিকে অ্যাজোরেসের দিকে ঘুরিয়ে ফেলেন। কিন্তু এরই মধ্যে ক্যাপ্টেন পিসে জানতে পারেন প্লেন থেকে প্রতি সেকেন্ডে 1 গ্যালন করে ফুয়েল কমে যাচ্ছে আর এখন তাদের কাছে মাত্র 7 টন ফুয়েলই অবশিষ্ট আছে, যা দিয়ে প্লেনটি এখন মাত্র 8 ঘন্টা উঠতে পারবে। আর লাজেস এয়ারপোর্ট এখনো তাদের থেকে 280 কিলোমিটার দূরে, অর্থাৎ তাদের কাছে এখন লাজেস পর্যন্ত পৌঁছানোর ফুয়েলটাও ছিল না। কিন্তু তারপরেও তারা হার না মেনে কোনোভাবে লাজেস পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করেন। কিন্তু এই পরিস্থিতিটা তখন আরো বেশি খারাপ হয়ে যায় যখন রাত 2:13 প্লেনের রাইট উইং এর ইঞ্জিনে আগুন লেগে যায়। আর এই দৃশ্য দেখে পাইলটের জ্ঞান হারানোর মতন অবস্থা হয়ে যায়, কেননা প্লেনে এখন মাত্র একটা ইঞ্জিনই অবশিষ্ট ছিল আর সেটিতেও খুব কম জ্বালানি বেঁচে ছিল। তবে যাই হোক, বাস্তবতা তো এটাই ছিল যে ওই একটি ইঞ্জিনই এখন প্লেনের শেষ সাপোর্ট ছিল। প্লেনটিকে এখন 1 ইঞ্জিনে ওড়ানোর জন্য ক্যাপ্টেন পিসে প্লেনটিকে 39,000 ফুট উচ্চতা থেকে 33,000 ফুট উচ্চতায় নিয়ে আসেন। জ্বালানি তখনও দ্রুত বেগেই কমে যাচ্ছিল। পাইলটেরা মনে করেছিলেন কোথাও কোনো লিকেজ হয়েছে হয়তো, আর তারা সেই লিকেজটি খুঁজে বের করার চেষ্টা করেন, কিন্তু অন্ধকারের কারণে তারা সেই লিকেজটিকে খুঁজে পাননি। এরই মধ্যে প্লেনের মেইনটেনেন্স ইউনিট তাদের সাথে যোগাযোগ করে এবং তাদেরকে পরামর্শ দেয় প্লেনটি 33,000 ফুট উচ্চতা থেকে 20,000 ফুট উচ্চতায় নিয়ে আসতে, যাতে করে কোথাও কোনো লিকেজ থাকলে সেটিও শনাক্ত করা যেতে পারে। কিন্তু পাইলটেরা এখন এই ধরনের ঝুঁকি নিতে পারছিলেন না, কেননা প্লেনটি যদি একবারে এতটা নিচে নেমে যেত আর লিকেজও শনাক্ত করা সম্ভব না হতো, তাহলে তারা চাইলেও আর সেই উচ্চতায় ফিরে যেতে পারতেন না এবং তাদের বাধ্য হয়েই প্লেনটি সমুদ্রে ল্যান্ড করাতে হতো আর সাথে সাথে পুরো প্লেনটি সমুদ্রে তলিয়ে যেত। তাই পাইলটেরা মেইনটেনেন্স ইউনিটের কথা মানতে পারেননি এবং কোনো প্রকার ঝুঁকি না নিয়ে তারা 33,000 ফুট উচ্চতায় থেকে যান, কেননা পাইলটদের বিশ্বাস ছিল তারা 1 ইঞ্জিনের জোরেই লাজেস এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছাতে পারবেন। অন্যদিকে বিমান কর্তৃপক্ষ রানওয়েতে পুরো প্রস্তুতি নিয়ে রেখেছিলেন যাতে প্লেনটি ল্যান্ডিং এর সময় কোনো রকম ঝুঁকি না থাকে। প্লেনটি এখন ধীরে ধীরে লাজেস এয়ারপোর্টের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু ঠিক সেই সময়ই প্লেনের 1 নাম্বার ইঞ্জিনেও আগুন লেগে যায়। সেই সাথে তখন এটাও নিশ্চিত হয়ে যায় যে প্লেনে কোথাও না কোথাও লিকেজ অবশ্যই রয়েছে, কিন্তু এখন নিশ্চিত হয়েও কোনো লাভ ছিল না, কেননা প্লেনের 2টি ইঞ্জিনই এখন নষ্ট। ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়ার সাথে সাথেই পুরো প্লেনের ইলেকট্রিসিটি সাপ্লাই বন্ধ হয়ে যায়। এর ফলে প্লেনে থাকা সব যাত্রীরা খুবই ভয় পেয়ে যায়। তবে র্যাম এয়ার টারবাইনের সাহায্যে ককপিটে তখনও ততটুকু ইলেকট্রিসিটি তো ছিল যা দিয়ে প্রয়োজনীয় ইকুইপমেন্ট চলতে পারে। প্লেনটি এখন 33,000 ফুট উচ্চতা থেকে 30,000 ফুট উচ্চতায় নেমে পড়েছিল। আর ভয়ঙ্কর ব্যাপার হলো এখন প্লেন গ্লাইডিং করতেও শুরু করেছিল। এখানে আমরা প্লেন গ্লাইডিং মানে বোঝাতে চাচ্ছি যে কোনো প্লেন যখন কোনো ভার্টিক্যাল ডিস্টেন্স কভার করে তখন একই রেশিওতে সেটি হরিজন্টাল ডিস্টেন্সও কভার করে, আর প্রতিটি প্লেনের নিজস্ব একটা গ্লাইড রেশিও থাকে। সেই হিসেবে এয়ারবাস A330 গ্লাইড রেশিও হচ্ছে
15:1, অর্থাৎ এই প্লেনটি প্রতি 15 ফুট এগিয়ে গিয়ে 1 ফুট করে নিচে নামবে। আর এখন লার্জেস্ট এয়ারপোর্ট আর প্লেনের দূরত্ব মাত্র 121 কিলোমিটারই বেঁচে ছিল, যেটা কিনা গ্লাইডিং করে কভার করা সম্ভব ছিল। কিন্তু ঠিক সেই সময়ই পাইলটদের সামনে আরো একটা সমস্যা এসে হাজির হয়। প্লেনটি গ্লাইড করতে করতে অ্যাজোরেস দ্বীপের এতটা কাছে পৌঁছে গিয়েছিল যে এখন প্লেন আর দ্বীপের মধ্যে মাত্র 15 কিলোমিটার দূরত্ব বেঁচে ছিল। কিন্তু সমস্যা ছিল প্লেনটি তখনও 20,000 ফুট উচ্চতায় ছিল। আর যদি এতটা উচ্চতা থেকে পাইলট প্লেনটিকে ল্যান্ড করানোর চেষ্টা করতেন তাহলে প্লেনটির ক্র্যাশ ল্যান্ডিং এর অনেক বেশি ঝুঁকি থাকতো, যার কারণে পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ করেন। এয়ার ট্রাফিক কন্ট্রোল প্লেনটিকে ল্যান্ডিং এর আগে একটি 360 ডিগ্রি পারফর্ম করার পরামর্শ দেন, আর পাইলটও ঠিক তাই করেন। প্লেনটিকে একটি বৃত্তে অর্থাৎ 360 ডিগ্রিতে একটা চক্কর লাগান, যার কারণে প্লেনটি 20,000 ফুট উচ্চতা থেকে 5,000 ফুট উচ্চতায় নেমে আসে। কিন্তু এই উচ্চতাও ল্যান্ডিং এর জন্য নিরাপদ ছিল না, তাই পাইলটেরা প্লেনটিকে বেশ কয়েকটা এই স্ট্যান্ড পারফর্ম করান, যার ফলে প্লেনটা 2,000 ফুট উচ্চতায় নেমে আসে। আর এটি প্লেনটি ল্যান্ডিং এর জন্য একদম পারফেক্ট অ্যাটিটিউড ছিল। পাইলটেরা প্লেনটিকে এখন লার্জেস্ট এয়ারবেস এয়ারপোর্টে নিয়ে আসেন, কিন্তু এই ধরনের ল্যান্ডিংও বিপদমুক্ত ছিল না, কেননা প্লেনটি ল্যান্ড করার সাথে সাথেই প্লেনের 12টি চাকার মধ্যে 8টি চাকা সম্পূর্ণভাবে লকড হয়ে যায়। আর প্লেনের গতিও 370 কিলোমিটার পার আওয়ার ছিল। এত হাই স্পিডে থাকার কারণে প্লেনটি রানওয়ে স্পর্শ করার সাথে সাথেই একটি শক্তিশালী বাউন্স খায়, তারপর রানওয়েতে এগিয়ে যেতে শুরু করে। প্রায় 2300 মিটার চলার পর প্লেনটি থেমে যায়, আর ততক্ষণে প্লেনটির বেশিরভাগ টায়ারটি ফেটে গিয়েছিল। কিন্তু বিমানবন্দরের ক্রুদের সতর্কতার কারণে বিমানটি বড় ধরনের কোনো দুর্ঘটনার হাত থেকে বেঁচে গিয়েছিল। ল্যান্ডিং এর সময় যাত্রীরা প্লেনের ভেতরে প্রচুর দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছিল, যার কারণে প্রায় 14 জন যাত্রী এবং 2 জন ক্রু সদস্য ছোটখাটো আঘাত পেয়েছিল, তবে কেউই বড় কোনো ক্ষতির সম্মুখীন হয়নি। পরবর্তীকালে এয়ার ট্রান্সার এয়ারলাইনের ফ্লাইট 236 ইঞ্জিন ছাড়াই পৃথিবীর সবচাইতে লম্বা দূরত্ব 121 কিলোমিটার পর্যন্ত গ্লাইড করা একমাত্র প্লেন হয়ে উঠেছিল, তাই এটিকে অ্যাজোরেস গ্লাইডারও বলা হয়। ঘটনার পর পর্তুগিজ এভিয়েশন ইনভেস্টিগেশন টিম বা জিপিআইএ তদন্ত করে জানতে পারে যে টেক অফের আগে মেইনটেনেন্স কর্মীরা প্লেনটির হাইড্রোলিক সিস্টেমে একটা ভুল পার্টস ইনস্টল করে দিয়েছিলেন, যার কারণে টেক অফের কিছুক্ষণ পরেই সেই পার্টসটি নষ্ট হয়ে যায় এবং ফিউয়েল লিকেজ শুরু হয়ে যায়, যার কারণে প্লেনের 2টি ইঞ্জিনই পুড়ে যায়। আর এই ঘটনায় এয়ার ট্রান্সারও দোষী ছিল, তাই কানাডিয়ার সরকার কোম্পানিটির উপর আনুমানিক $2,50,000 কানাডিয়ান জরিমানা লাগায় এবং এয়ারবাসও ভবিষ্যতে তাদের প্লেনে সমস্ত প্রকার পরিবর্তন আনেন, যাতে করে আগামী সময়ে তাদের এই ধরনের সমস্যার আর সম্মুখীন না হতে হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন। ধন্যবাদ।